দর্শক প্রীতি ও শুভেচ্ছা নেবেন। তো আমি এর আগে বলছিলাম আমার ছোটোবেলার কথা। সেই তো আগে বলছিলাম যে স্বাধীনতার পরে আমি প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি হয়েছিলাম ক্লাস 2-এ। সেখানে কিছু সমসাময়িক কিছু ছাত্র বিভিন্ন পাড়ার প্রায় আমাদের ক্লাসে প্রায় 60-70 জন ছাত্র ছিল। তো ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মোতাহার স্যার, খুবই স্মার্ট একজন স্যার। যেমন তার গায়ের রং, যেমন তার চেহারা এবং তার পাণ্ডিত্য, সব দিক থেকেই তিনি অসাধারণ ছিলেন। তো স্কুলের পড়াশোনার ব্যাপারটা আগে বলছিলাম যে আমরা খুব সকাল উঠিয়ে 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টায় পাঠশালায় পড়তাম। আবার 9টা থেকে 8টার পরে 9:30টার ভিতরে খাওয়া দাওয়া করে ওই প্রাইমারি স্কুল যেতাম। ওখানে আধা ঘন্টা 1.5 ঘন্টা যাইতো। আবার স্কুল ছুটি হইতো 3টার দিকে। 3টা থেকে 4টার মধ্যে বাড়িতে এসে আবার খাওয়া দাওয়া করে আবার ওই পাঠশালায় একটু চাইতাম। ওখানে 1 ঘন্টা পড়াইতো বা 1 থেকে 1.5 ঘন্টা। এবার একটু খেলতেও বেরোইতাম, ওই বাচ্চাদের খেলাধুলা আর কি। তো এইভাবেই 2 বেলা পাঠশালায় পড়ার কারণ হয়েছে যে ওই পাঠশালার স্যাররা আবার একটু খুব হাতে কলমে পড়াশোনা করাইতো। পাড়ার অধিকাংশই ছেলে মেয়ে ওই পাঠশালায় পড়াশোনা করতো। সেই স্কুলে ছিল আমাদের যে পুরনো বাড়ি ছিল ওখানে। এখন প্রাইমারি স্কুলে যখন পড়ি, ও সময় তো আমাদের স্বাধীনতার পরে তো সেই বলছিলাম অভাব, আমাদের ঘর পড়ানোর কারণে যেই পড়াশোনায় ভাত খাইছি। আবার চাকরি করতে সেই হিসেবে মাসিক বেতন পাইলে ওই বেতনের টাকা আবার বাজার করা লাগছে। সে তার চাকরি ক্ষেত্রেও ছিল তার একটা ঝামেলা। স্বাধীনতার পরে সেই ঘর দুয়ার পড়ানোর কারণে ওদেরকে ঘর ঠিক করা, এই ঘরে তো একটা ঘর পড়ে গেলে আর কী থাকে। তো এইসব ব্যাপারে খুবই কষ্ট করছে সময়। তার ভিতরে একটু আনন্দ যে স্বাধীনতার পরে স্বাধীনতার আনন্দ। দ্বিতীয় কথা হয়েছে ওই যে স্কুলে ছাতু দেয়, রুটি দেয়, দুধ দেয়, এগুলো পাই। এগুলো নিয়ে স্কুলেও যেমন পাই, আবার ওদিকে প্রাইমারিতেও পাই। সেই প্রাইমারিতে দেয় বিভিন্ন এনজিও থেকে, আর স্কুলে যায় তো সরকারি থেকে। তো সেখানে এইভাবে চলছিল। এই ভিতরে আবার আমাদের গ্রামে ওই এনজিও থেকে যে সাহায্য সহযোগিতা দিয়েছে পর্যাপ্ত, সেখানে কমিটিতে এক ভদ্রলোক ছিলেন, তার নাম ছিল উপেন্দ্রলাল করাতি। কিন্তু ওনাকে সবাই মাস্টার ডাকত, কারণ উনি সেই পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে পাকিস্তান আমলেই হবে, ব্রিটিশ যাওয়ার পরে তো পাকিস্তান আসলো। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছে। তো সেই হিসেবে গ্রামের ভিতরে উনি বেশি পড়াশোনা জানা লোক, এই হিসাবে ওনাকে সবাই একটু মাস্টার ডাকতো। লোকটা অভাবই ছিল। অনেক 3-4টে মেয়ে ছিল এবং 2টা ছেলে ছিল। এখন পাড়ার কিছু লোক এবং পাড়া বলতে মানে ভিন্ন পাড়াও, নিজের পাড়া, সব দিক থেকে এই আর কি কিছু লোক তার সম্পর্কে কিছুটা খারাপ মন্তব্য করছে। সে কমিটিতে থাকার ফলে তিনি রিলিফের অংশটা বেশি নেয়, নিজের জন্য কিছুটা বেশি নেয়। তো আমি তখন ছোট, আমার মনে আছে আমি ওইরকম একটা আলোচনায় বলছিলাম যে এই ভদ্রলোক তো যতই বেশি নিক, সে একটা কমিটির কাজ চালাইতেছে, সেখানে উনি সেক্রেটারি। তো উনি যদি চুরিও করে বা আপনাদের বক্তব্য ধারণা হিসেবে বেশি নেয় বা চুরি করে যেভাবেই বলেন, কিন্তু উনি তো খুব অভাবী। ওনার তো ঠিকমতো বাজার চলে না, ঠিকমতো খাবার হয় না 3 বেলা। আমরা তো 2 বেলা পেট করে খাই, 3 বেলা না হইলেও। উনি তো ওনার ছেলেমেয়েদেরকে সেটাও খাওয়াতে পারেন না। তাহলে এই লোকটার দুর্নাম দিয়ে লাভ কী? বরং অন্য যারা আছে তাদের ব্যাপারে সমালোচনা করতে পারেন। এবং ওনার তখন একটা বড় মেয়ে ছিল, তার নাম ছিল দীপালি। ওর তখন বিয়ের বয়স। আর আগের দিন তো জানেন যে গ্রামের অঞ্চলে মেয়েদের বিয়ের বয়স একটু বেশি হলে সমালোচনা, তাকে গ্রামেও সমাজে নানা গঞ্চনা সহ্য হয়।
আর ব্যক্তিগতভাবে তাদের নিজেদের উৎকণ্ঠা তো সেই আলাদা ব্যাপার। তো এই অবস্থা ওনার বাড়িতে ওই ঘরে তো চালা ছিল না, কারণ দুর্ভিক্ষে ওই যে ফসলটা না হওয়াতে যে ওনার যে খড়ের চালা, সে খড় তো আর পায় নাই, তার জন্য চালা ওইভাবে বানাইতে পারে নাই। আবার সন বিচালি যে করবে জঙ্গলে, সেগুলো তো পর্যাপ্ত ছিল না, কারণ স্বাধীনে তো মানুষের তো একটা মেসাকার অবস্থা ছিল দেশের। এই অবস্থা ওনার ওই মেয়ের দেখতে আসছে এক বরপক্ষ। তো ওনার ঘরে তখন চালা নাই, শিম গাছ ওনার ঘরে পুরোটা ঢেকে দিয়েছে। এখন দেখেন সে পোড়া কপালি, ওনাকে পাড়ার কিছু কিছু লোক সাহায্য সহযোগিতা করছে এবং ওই মেয়ে দেখানোর অনুষ্ঠান আয়োজন করছে। যে মেহমান আসছে সে অনেকগুলা, প্রায় 12-14 জন। তারা সবাই খাওয়া দাওয়া করলো। মেয়েটা ছিল সুন্দরী, সে মেয়েটাকে হয়তো তারা পছন্দ করছে কি, হয়তো তাদের মনে অন্য অভিসন্ধি ছিল। খাওয়া দাওয়ার পরে শেষ সময় ওই যে কিছু পান ঠান খাই সময় আর কি, উপর দিকে তাকিয়ে বলে যে আরে ঘরের চালা কোথায়। তো দেখেন কি একটা অবস্থা, যে তারা আসছে সেই সকালে 10-11টার দিকে, আর 4টার দিকে তারা ঘরের চালা দেখে। মানে খাওয়া দাওয়া শেষ, গল্প গুজব করতেছে, সবাই আশা নিয়ে আছে যে একটা ভালো কিছু বলবে, মেয়ে দেখানো শেষ হয়েছে, সেই সময় ঘরের চালা ধরে টান দিয়েছে। যাই হোক, সে হয়তো এই কাজ চালার কারণে অন্য কারণে মেয়েটার ওখানে সম্বন্ধ হয় নাই, সেটাও ওই মেয়ের ভাগ্যই বলবো। কারণ হয়েছে যে পরবর্তীতে তার যেখানে বিয়ে হয়েছে সেই ছেলেটা অমায়িক ছিল, এখনও তার ব্যবহারের কথা মনে পড়ে। তো এইভাবে দিন গেছে। কারণ আমাদের কথা যেটা বললাম, ওই যে এনজিও থেকে তখন পুকুর কাটালো, পুকুরে মাছের চাষ করালো। আমরা আবার আমার বাবা তো আগে বলছিলাম যে চাকরি করে নগদ পয়সা মাস অন্তর পায়, ওটা একটা বিরাট একটা উপকার। তখনকার তো মানুষের হাতে নগদ টাকার খুব অভাব ছিল। ওই আমার বাবা কিছু যারা গরিব তারা আবার ওই টিন বেচছে, ওই টিন কিনে এনেছে। সে বলছে যে বর্ষার সিজনে দেবো না, শুকনোর সিজনে দেবো। ওই টিন তাদের ঘরে লাগানোই রয়েছে। তারা আবার শুকনোর সিজনে যখন আসছে, দুর্ভিক্ষ একটু কমছে, কারণ গ্রাম অঞ্চল তো আশ্বিন কার্তিক মাসে ছিল অভাবের মাস। তখন আবার বাজার একটু চড়া হয়েছে অগ্রহায়ণ পৌষ মাসে। ওই বেশি দামে টিন অন্য জায়গায় বেচছে, আমাদের ওই আগের টাকা দিয়ে দিয়েছে। তারপর আমরা রাগ করি নাই। তো এইভাবে এর ভিতরে আমি যখন ক্লাস 4-এ পড়ি, সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকেরগঞ্জে গেছে। তা আমরা খুব উৎফুল্লভাবে তাকে দেখতে যাব। সেই বাকেরগঞ্জ JSU হাই স্কুল, ওই মাঠে তো স্কুলের মাঠটা অনেক বড়। তারপর মাঠের পরে একটা লাহেরি বাড়ি নামে একটা বাড়ি আছে, ওর পরে বিশাল মাঠ, মানে ধানের জমি। শুকনোর সিজন পুরো মাঠটা ফাঁকা থাকতাম ওই এলাকায়, তখন রবি শস্য হইতো না। তখন ওই যে বড় বড় গলাওয়ালা মাইক ওগুলা টানাইছে, ওগুলো দেখতে গেছি, বঙ্গবন্ধুর ভাষণ এক নজর দেখছিও। সেই যে ক্লাস 2-এ যখন আমি 6 মাস পড়ি, তখন আমি বলছিলাম আগে একবার ক্লাস 3-তে উঠছি 6 মাসের সময়। 3-তে উঠে ফার্স্ট হয়েছিলাম। তো এই তো ছোটোবেলা থেকে ক্লাসে ফার্স্টই থাকতাম কম বেশি, ভালোই রেজাল্ট করতাম। এখন এই অবস্থার মধ্যে হঠাৎ যখন ক্লাস 4-এর শেষ সময়, তখন শুনলাম যে ওই যে আমার এক দোস্ত ছিল, তার নাম ছিল কুদ্দুসের ইমিডিয়েট স্বাস্থ্য ভাই, তারপর আর কি দুলাল ভাই একদিন বলে যে উনি যখন বাঁকুড়া স্কুলের ছাত্র, একদিন আমাদের সাথে ওই ওনার বাড়িতে বেড়াতে গেলাম। তখন বলে আমরা খবর পাইছি, তখন তার পেপার পত্রিকা তো সহজ এত অ্যাভেলেবেল না। উনি বলল যে সামনের বছর 5 ইয়ার বৃত্তি হবে না,
সেন্টার পরীক্ষা হবে, মানে পুরা জেলাওয়ারি থানাওয়ারি পরীক্ষা হবে, ওর ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হবে। তখন আমি বললাম যে আমি তো একটু বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছিলাম, তো এখন তো এই অবস্থা, তা ঠিক আছে, যেটা সরকার যেটা করবে ওইটাই তো। সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিলাম। তা আমার ক্লাসে তো আগে আমি নাম বলছিলাম, অনেক লোকই ছিল, বিশেষ করে আমার এক ক্লাস পরে ছিল শান্তিরঞ্জন গরামি, তারপরে নিকুঞ্জ, হেমায়েত, সেলিম, ওই কুদ্দুস বললাম যার সাথে আমার দোস্ত, ফারুক ছিল, হ্যাঁ, এখানে ফারুক হয়েছে ওই লক্ষ্মী ভাষার ফারুক, এই ওর বাবার নাম ছিল আমজাদ খা, ওই ফারুক ছিল। পরে ফারুক মারা গেছে, সেই ডুবে মারা গেছে, মির্গি রোগ ছিল, সেই ডুবে মারা গেছে। আর গাজীবাড়ি ছিল হেমায়েত, হামিদ, নুরু, তো এদের সাথে আমি পড়াশোনা করছি, হ্যাঁ, এদের কথা মনে পড়ে। তাহলে ক্লাস 5-এর জন্য যখন প্রস্তুতি নিয়েছি, এই সময় দেশে দুর্ভিক্ষটা এমন লাগছে, এখন তো মানুষ ঘরে ঘরে মানুষ না খেয়ে থাকে। আমি যখন ঘরে কটা খাই, আমার বন্ধুবান্ধবরা যখন শুনি যারা খায় নাই, খুব কষ্ট লাগতো। কারো কারোর সাথে হয়তো পান্তা ভাতেরও শেয়ার করছি, গরম ভাতের কথা নাই বললাম। এইরকম একজন ছিল আমার সাথে পড়তো, পরিতোষ নামে ছিল। ওরা পরে ভারতে গেছে, আমি একবার ভারতে বেড়াতে গিয়ে ওদের সাথে দেখা করছিলাম। ওরা ভারতের পানিহাটিতে আছে। ওই আপনার মনে থাকবে যে আমি একজন বলছিলাম যে সন্তোষ দাস যে গান বাজনা করতো সেই থানার দারোগার ওখানে, সেই তারই ছেলে ছিল সে। এখন এরকম আমাদের এ পাড়ায় ও পাড়ায় এরকম অনেক ছাত্রছাত্রী এক রাত্রে পড়াশোনা করছি। এখন 5-এ যখন মাঝখানে কিন্তু আমি অনেক গত বছর বাদ দিলাম, কারণ এর ভিতরে ঘটনা বহুল, এর ভিতরে তো সুখ দুঃখে অনেক ঘটনাই গেছে, এগুলা মানে কী আর বলবো। এলাকার মানুষ সবাই সহযোগিতা করছে। ওই যে পাড়ায় ডাকাতি হইতো, সেই ডাকাতিতে একবারে এই পাড়া থেকে ওই পাড়া, মানে পাড়ার সব বাড়ি ডাকাতি হইতো, এবং ওই আমাদের বাড়ির এই আগের বাড়ি পর্যন্ত আসতো, আবার আমাদের বাড়িটা বাদ দিয়ে তার পরের বাড়ি থেকে আবার ডাকাতি করতো। তাতে একটা কথা হলো যে এই পাড়ার সব বাড়িতে ডাকাতি হয়, এদের বাড়িতে ডাকাতি হয় না কেন, এটা নিয়ে একটা কথা তৈরি হয়েছিল। তার একটা কারণ ছিল ওই যে ডাকাত দলের যে সর্দার, এখন এটা তো পরে জানছি, ওই সময় তো কেউ আন্দাজ করতে পারছে, কিন্তু ভয়তে কেউ মুখ খোলে নেয়। মানে ডাকাত দলের সর্দার সে ওই আমার বাবার সাথে বিশেষ বন্ধুত্ব ছিল। সেটা কোন এক সময় কয়েক বছর আগে তারা একটা মিথ্যাকে বন্দুক হাইজ্যাক কেসে পড়ছিল। সেই কেসে আসামি ছিল 1-8টা, আমার বাবাও ছিল আসামি, সেও আসামি ছিল, এবং সেটা আমার বাবার বুদ্ধির কারণে সেই কেস থেকে তারা সারা পাইছে। সংক্ষেপে না বললেই না, একটুখানি বলি। একটা দাঙ্গা হয়েছিল হিন্দু মুসলিম কাটাকাটি, ওই সময় অনেক হিন্দু সেই কাছারিতে আশ্রয় নিতে আসছিল। তাই তখন ওই এলাকার মুসলিম না, অন্য এলাকার মুসলিমরা আসিয়া ওই তাদেরকে মারার জন্য উদ্যত হয়েছে। থানায় ওই যে তার কাছারি অফিসে যে তহসিলদার ছিল, তারা ছিল ওই দাঙ্গার বিরোধী, কিন্তু তারা একটু বয়স্ক থাকার কারণে আমার বাবাকে তারা বলছে যে তুমি একটু সামনে দিকে থাকো। আমার বাবা এক পর্যায়ে একটা
বন্দুক নিয়ে ফায়ার করছে, তাতে ওই ওরা চলে গেছে এবং অনেকগুলো লোকের জীবন বাঁচছে। তো এই যে দল, এদের মনে একটা খায়ের ছিল। পরবর্তীতে তারা তো ডাকাত টাইপের লোক। কোনো একদিন ওই পথে ডাকাতি করে ফেরার সময় ওই কাছারিতে গিয়া উকি মারছে। তখন ওই দেখছে যে তহসিলদারে তার শিয়রের কাছে বন্দুক রেখে ঘুমাইতেছে। তখন সেই বন্দুকটা নিয়ে গেছে। তহসিলদার ঘুম থেকে উঠে তখন বন্দুক না পাইছে, সে একটা বুদ্ধি করিয়া ওই কাছারি ঘরের ভিতর থেকে মাটি করে একটা শীত কাটছে, কাটিয়া আসামি করছে। তাতে আমার ওই যে আমার আবার একবার বন্দুক চালাইছে সেইটা তার মাথায় আছে, সেই জন্য তারে আসামি করছে। আবার হচ্ছে আমাদের এখানে গণ্যমান্য মিয়াবাড়ির আবু নেসার মোহাম্মদ বাসুর খান, বাসু মিয়াকে, তাকে আসামি করছে। আলতাফ হলাদার, যিনি যে বললাম ঢাকার দলের সর্দার ছিলেন, এরকম আরও অনেক লোকের আসামি করছে। তখন তো পাকিস্তান আমল, তো এসপি আসছে লঞ্চে, তাদেরকে সবাই বেঁধে নিয়ে যাবে। খানবাড়ি হয়তো কাউকে বাঁধে নাই, কিন্তু তাদের তো ইজ্জতের প্রশ্ন। মিয়াবাড়ি বাসু মিয়া বা আরও যারা আছে। তখন আমার বাবা একটা বুদ্ধি তার মাথায় আসছে, সেটা আগে কাউকে প্রকাশ করে নাই। ওইটা ছিল তার শেষ অস্ত্র। যখন নিয়ে যায় তখন ওই বলছিল যে এসপি সাহেব, আমি একটা কথা বলি, যদি আমরা চুরি করে দিয়ে শীত কাটলে তো বাইরে থেকে শাবল বা কন্তা দিয়ে শীত কাটতে হবে, তাহলে মাটিটা তো নিচ থেকে খোঁতা লাগবে। আর এখানে তো শীত কাটছে ঘর থেকে খারাপভাবে কেটে মাটি উল্টে নিচে ফেলাইছে। তাহলে আপনি তো বলেন যে এই শীতটা কি নিচ থেকে কাটিয়ে উঠছে আমরা, না উপর থেকে কাটা হয়েছে? তাহলে আমাদেরকে কেমন করে আসামি বানায়? তখন এসপি সাহেব নিজের এই তদন্তের ভুলটাও ধরতে পারছে। যাই হোক, সে এটা করে নাই, ভিন্ন খাতে প্রভাবিত করে নাই, নিজের ভুল সে স্বীকার করছে এবং সে ওই মুহূর্তে তাদেরকে স্পটে ছেড়ে দিয়ে আসছিল। ওই জন্য ওই কৃতজ্ঞতায় ওই আলতাফ, সবাই আলতু কইতো, সেই আলতাফ আলাদার ওই ডাকাতিতে আমাদের বাড়িতে কোনো সময় ডাকাতি করে নাই। তারপর একবার ডাকাতি করতে যখন আমাদের বাড়ি থেকে যায়, তখন আমার আমি না পালানে আমার একবার গাছের আড়ালে লুকাইছি, সেখানে গিয়ে আমার হাতটা ধরছিল। তা ধরে আবার একজনের কথা ছেড়ে দে। তো এটা গেল ওই সময়ের কথা। তো এই জন্য আমরা কোনো সময় ডাকাতের কবলে পড়ি নেই। একবার এক ডাকাতিতে সেই আমাদের রাজ্জাক আকন, যেটাকে আমরা মামা ডাকতাম, তাকে একবার ডাকাতেরা ধরিয়া মারধর করছে এবং খালের একটা পোল থেকে নিচে ফেলে দিয়েছিল। সেটা আমার মনে আছে। প্রতি বছর 2-3বার ডাকাতি হতো। তো এখন আসি মূল কথায়। ক্লাস 5-এ যখন আমি বরিশাল জেলার সেকেন্ড হইলাম, এখানে আমি ছোটো থাকার কারণে আমি ছোটো ছিলাম, মানে ডবল ক্লাস পড়ছি, আবার একটু শারীরিকভাবে ছোটো ছিলাম। হচ্ছে বিশেষ করে যে বললাম যে আমার মা, আমার 2 ভাই বোন মারা যাওয়ার কারণে একটু সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারাইছিল। সেজন্য আমি খুব কষ্টে, ছোটোবেলা আমার খুব কষ্টে কাটছে। হয়তো শারীরিক বৃদ্ধিটা ওই সময় তেমন হয় নাই। তো এখন ওই যে স্যার যদি যে তুমি বাকেরগঞ্জে দ্বিতীয় হয়েছ, এখন পরীক্ষায় তো ভালোই দিছি, এটা আমার মনে আছে, আমি দ্বিতীয় হইতেই পারি। আবার আমি যখন পড়াশোনা করতাম, আমার পড়াশোনা নিয়ে সবাই গল্প করতো, রাস্তাঘাটে হাঁটলে সবাই আমার গায়ে পরে আলাপ করতো। এগুলো তো আমার ছোটোবেলা মনেই আছে, এগুলো আমার গা হয়ে গেছিলো। কিন্তু বরিশাল জেলাকে আগে বাকেরগঞ্জ জেলাও বলতো। তা আমি তো তখন অত ইতিহাস জানি না, আমি ধরে নিয়েছি যে আমি বাকেরগঞ্জ থানার দ্বিতীয় হয়েছি। তো সেই হিসেবে পরে যখন পুরস্কার আনছি, সেই বাকেরগঞ্জে গার্লস স্কুলে বসে পুরস্কার বিতরণ করছে, বিভিন্ন পুরস্কার আনছি। আবার কিছু বাড়তি পুরস্কার আনছি বরিশাল অশ্বিনী কুমার টাউন হল থেকে, আমির খান নামও সেই পুরস্কার দিছে। তারপর তো সেই বঙ্গবন্ধুর মৃত্যু,
সব কমপ্লিট হয়ে গেল। এখন আমার কমপ্লিট হয়েছে এই কারণে যে আমি ক্লাস 5-এ পাস করছি, 6 আর দূরে যাই না, ছোটো ছিলাম। আবার আমার বাবা আমার দূরে চাইতে দেবে না, দূরে হাই স্কুল ছিল অনেক দূরে। তো সেখানে যে আমার এই বোর্ডিংয়ে থাকলেও যে আমার ভালো ছিল সেটা বুঝি নাই। ওই এক মাস্টার, প্রাইমারি এক মাস্টার, সে বললো যে আমি 8 পর্যন্ত পড়াবো এবং 8 পর্যন্ত পড়াইয়া আরও কয়েকজন ছাত্র ছিল ওদের সাথে একত্রে 8 পর্যন্ত পড়াবে, তারপর 9-কে রেজিস্ট্রেশন করে কোনো হাই স্কুলে ভর্তি করাই দেবে। আমার বাবা মা ওইতেই রাজি হয়েছে। তখন আমি যখন একটা প্রতিভা ছাত্রকে দেখতাম খুব আড়ালে তাকাইতাম এবং ভাবতাম ও কত মেধাবী, ও বৃত্তি পাইছে। এই যে পরের বছর থেকে কিন্তু বৃত্তি চালু হয়েছে, ওই একটা বছরই কিন্তু সেরা পরীক্ষা ছিল, বঙ্গবন্ধু মরার পর আবার সেই ওই সেনার পরীক্ষা বন্ধ, ওই সিস্টেম বন্ধ হয়ে গেল। তখন এভাবেই আমি কিন্তু ক্লাস 8 পর্যন্ত পড়লাম ওই পাঠশালায়, ওই মাস্টারের কাছে। এবং তখন আমার ওই সৌভাগ্য যে আপনি বললাম মামা, যিনি হালদার বাড়ির মামা ডাক্তার, উনি বাকরান হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছিল একজন, এবং উনি ভালো একজন বক্তাও ছিলেন এবং পড়াশোনা খুব স্কিল ছিল। আমাকে এসে সেই বাসায় পড়াইতো। আবার তাদের সাথে কারোর সাথে কোনো অঙ্ক, পাটিগণিত এর কোনো বিষয় নিয়ে যদি সমস্যা হইতো তখন তারা চ্যালেঞ্জ করতো যে এটা অমুকে করতে পারবে। তারা অনেক সময় বাজি ধরেও নিয়ে আসছে আমার কাছে, গিয়ে অঙ্ক করাই নিত। এবং তারা যে বাজি ধরতো বা ওইভাবে যে বড় মুখ করে আসছে সেটার ফল তারা পাইছে, আমি তাদের মুখ রক্ষা করতে পারছি। এরপরে যখন আমি ক্লাস 9-এ কলসকাটা স্কুলে ভর্তি হইলাম, ও সময় তো সেই জিয়াউর রহমানের আমল, জিয়াউর রহমানের ছবি আঁকলাম, পুরস্কার পাইলাম। তারপরে গোপনে ওই নদীর পাড়ে গিয়া বাঁশি টাশি বাজাইতাম। আমার বাবা মা আমারে বাঁশি বাজাইতে দিত না, যে টিভি হবে। গান বাজনা করতাম, গান গাইতে দিত না, অত গান গাইলে টিভি হয়, ক্যান্সার হয়, অথবা এই লাইনে যারা থাকে তাদের অসুস্থতা হয়, বুড়া বয়সে তাদের জীবনে দুঃখ হয়। এমনকি এরকম বলছে যাদের চরিত্র ঠিক থাকে না, এরকম বলছে তারা আমাকে। হয়তো চরিত্র ঠিক থাকে না কীভাবে ওটা তো তখন বলতাম না, শুধু বলতাম যে হয়তো চোর ডাকাত বা গুন্ডা বদমাশ হয়, হ্যাঁ, বা যারা গান বাজনা গায়রা ভালো মানুষ না। এই কিন্তু ওই এলাকার বন্ধু বান্ধবের সাথে টুকটাক গান বাজনা করতাম। আবার এই শান্তিদা ছিল, আমরা দুজনে মিলে নদীর পাড়ে ওই বাঁশি বাজাইতাম। আমরা দুজনে একত্রে বাঁশি বাজাইতাম এবং উনিও কিছুটা শিখছিল, আমিও কিছুটা শিখছিলাম। এই শান্তিদা মারা গেল 1 বছর আগে। তো এখন এই যে আমাদের এলাকায় যারা ছিল, 2 পাড়াতে অনেক লোকজন ছিল। আমাদের পার্শ্ববর্তী 2টা পাড়া, 2 দিকে, দক্ষিণ পাড়া এবং উত্তর পাড়া। উত্তর পাড়ায় হালদার ঘর, দক্ষিণ পাড়ায় এই কায়গো বাড়ি, চৌকিদার বাড়ি, এরকম অনেক। তো এখন বাকেরগঞ্জে যখন পড়ছি, কলসকাটি যখন পড়াশোনা করতাম, নদীর পাড়ে গেলে ওই হাওলাদার বাড়ির দরজায় খায়াঘাট, ওখানে তখন আমার 2-3 জন খুব ঘনিষ্ঠ লোক ছিল, তারা আমাকে অত্যন্ত ভালোবাসত। যেমন মুসা বাড়ির কথা একদিন বলছিলাম, তার গায়ের রংটা ছিল কালো কিন্তু তার মনটা ছিল একেবারে সাদা। সে আমাকে অত্যন্ত স্নেহ করত। এবং তার ইমিডিয়েট ছোটো ভাই হারুন ভাই, সে এবার পড়াশোনা করতো আমার বড় ভাই, মানে আমাদের আমার বড় বলতে কি 2 ক্লাস 2 বছরের সিনিয়র ছিল। আর তারপরে আর তারা অনেকগুলো ভাই ছিল, তারা আছে এখন শাসক ক্ষেত্রে, তারা যোগ্যতা স্বাক্ষর রাখছে। হ্যাঁ,
অনেকগুলো ভাই তারা, কিন্তু মুসা ভাই মারা গেছেন। আর ওইদিকে সালাম স্যার, আব্দুল খালেক স্যার, তারা খুব স্নেহ করতো। নদীর পাড়ে তখন খাওয়ার জন্য অপেক্ষা করতাম, হয়তো দেখা গেল যে নদীর চরে খাওয়াটা আটকে গেছে, অনেকটা জায়গা পা তুলে মানে প্যান্ট শার্ট উচকিয়ে তারপরে খাওয়ানো করতে হতো। আকবর ভাই খাওয়া ভাড়া তো 10 পয়সা ছিল খাওয়ার ভাড়া। তো ওখানে থাকলে কিছু লোক বলা বলি করতো যে ওই এত মেধাবী ওর, কিন্তু ও তো সরকারি চাকরি পাবে না পাশ করলেও বলতে কি পাশ তো করবি, অনেক ভালো রেজাল্টও করবে, কিন্তু সে সরকারি চাকরি পাবে না। কিন্তু আমার মনে আছে সর্দার বাড়ির শাহজাহান স্যার, উনি ওনার শালা তাদেরকে নিয়ে সেই নারায়ণগঞ্জ প্রাইমারিতে নিয়ে মাস্টারি করতো, শালাদের হয় নাই সাথে নিয়ে যেত। উনি একদিন এই উপস্থিত কয়েকজনকে বলে যে মেয়ে আপনারা কী কথা বলেন, মানুষের পড়াশোনা করে কি শুধু সরকারি চাকরি করার জন্য? ওর যা মেধা বা যেভাবে ও পড়াশোনা আগাইতেছে, ওর যেভাবে চারিদিকে সবার মুখে মুখের মেধার কথা বলতেছে, ও তো সরকারি চাকরি করা লাগবে কেন, অন্য কত কী করতে পারবে? আপনারা এই জাতীয় কথা বলে ওর মনটা ছোটো করেন কেন? ও তো হয়তো এত কিছু বোঝেও না এখন, কিন্তু আপনারা যখন এই কথাগুলো বলেন তখন তো ওর তো মনটা ছোটো হয়ে যায়। এবং ওরে তো আমাদের কেউ কেউ আমরা গল্প গুজব করি যে ওর যে অঙ্কের যে ধারণা বা অঙ্ক সম্পর্কের যে জ্ঞান, তাতে তো ওরে এই যে এই নদীর যে ভাঙ্গল, এই কৌরবাড়ির ভাঙ্গল কই তো অনেক ভাঙতো বাড়িঘর, ওই ভাঙ্গলে ফালাই রাখলে ওখানে চর জাগবে। তা আমার সেই কথাটা মনে আছে যে স্যারের সেই আমাকে নিয়ে আস তাদের এরকম কথা। স্যারেও মারা গেছেন, উপরা ওনার ব্যস্ত রিসিভ করুক। তারপরে ইমদাদ আলী খান তালুকদার, যিনি আমাদের তিনবারের চেয়ারম্যান ছিলেন, খুব স্নেহ করতেন। আমরা ওই যে গ্রামের ওই যে খালের সাঁকো বানানোর জন্য, তুলা গাছের জন্য, বরদ আনার জন্য ওনার কাছে যাইতাম। উনি সেই হাসি মুখে 2 মণ 3 মণ গমে বরাদ্দ দিয়ে দিতেন, ওইটা কিনে আমরা তুলা গাছ কিনে সাঁকো দিতাম। ওনার বড় ছেলে মন্টু স্যার অত্যন্ত স্নেহ করতেন। আমি কিন্তু তাদের ছাত্র না, কিন্তু আমি তো কোনা প্রাইমারি থেকে পাশ করে আসছি, আর উনি তো প্রাইমারি একজন প্রধান শিক্ষক, ওই হিসেবে চেনে এবং এলাকার ছেলে হিসেবে চেনে, খুব স্নেহ করত। এবং তার যে আরও 2 ভাই, 3 ভাই ছিল, ছোটো ভাই তো আমার সাথে সেই কলেজে পড়ছেও, এখন সৌদি আরব থাকেন। এখন এই যে আরও যারা এলাকায় এই চৌকিদার বাড়ি যে মোহাম্মদ চৌকিদারের কথা বললাম, বা ওই যে আমজাদ চৌকিদার, সে তো ক্যান্সার হয়েছিল, সে একটা মুমূর্ষু অবস্থা একটা শশা খাইতে চেয়েছিল। আমার এক ছাত্র সেই জাহাঙ্গীর এসে বললো যে স্যার একটা শশা ব্যবস্থা করা যায় কি না। তাই আমি বললাম যখন রাউসের কোথায় পাবো। তারপর যেন কেমন কেমন করে একটা শশা জোগাড় করতে পারছিলাম, আমার মনে পড়ে, এবং সেই শশার জাহাঙ্গীর নিয়ে গেছিলো। তার 2 ছেলে ইউসুফ আর ইনুস আমার সাথে পড়তো। ইউসুফ তখন ছোটো ছিল, এখন তো তারা বয়স্ক এবং ছেলে সন্তানের বাবা। তারপরে সেলিম, মোহাম্মদ সৈকদের ছেলে সেলিম, সে মারা গেছে। এই যে হারুন ভাইয়ের কথা বললাম, হারুন ভাইও সেই ঢাকা বসে মারা গেছে। সে একসময় চামটা থাকতো তার এক আত্মীয়ের বাড়িতে। ওখান থেকে আমার মনে আছে সর্বশেষ যখন চামড়া থেকে আসছে, আমাদের একটা ওখানে ওই যে পাঠশালা বললাম, ওই পাঠশালার সামনে বসে কত হয়, এবং সে বললো যে আমি ঢাকা যাব। তো ঢাকা থেকে একবার গেছিলো গ্রামে, সেই সময় আমার দেখা হয়েছিল। কিন্তু তারপর যখন গেছে তখন সে লাশ নিয়ে গেছে, সেই সিনটা আমার এখনও চোখে ভাসে। হঠাৎ শুনি যে হারুন ভাই মারা গেছে এবং তার লাশ নিয়ে আসতেছে। কী সুন্দর পরিষ্কার ছিল, মরার পরও তার পা দুটা করে হলুদের মতো দেখা গেছিলো। ও খুব ভালো মানুষ ছিল, আমাদের সাথে খুব মিশক ছিল। তো এরপরে ওই যে আমার এলাকায় ধরুন আমি ক্লাসে এসে ছাত্ররা, ওই স্যারেরা চক ডাসার আমার হাতে দিত, তখন আমি ওই ক্লাসের ছাত্রদের পড়াতাম। সেজন্য কেউ কেউ স্যার বলতো, কেউ ভাই বলতো।
স্যার তো আমাকে বলতে আমি লজ্জা পাইতাম, তারপর ওরা বলতো। তো সেই হিসেবে এলাকায় আমি ওই পড়াশোনা করাইছি কি করা নিয়ে অধিকাংশই আমাকে স্যার বলে, এই জন্য আমি ছাত্রের সংখ্যা বেশি। আবার পরবর্তীতে যখন সংসার জীবনে কিছুটা তৃপ্ত হইলাম, তখন আমি ওই যে স্কুলে বসে ব্যাচ পড়াইতাম, মেট্রিক এবং ইন্টারমিডিয়েট, সে ব্যাচে অনেক ছাত্রছাত্রী পড়াইতাম। তারা কেউ অগ্রিম টাকা দিত, কেউ হয়তো পরে দিত, আবার কেউ দিতে পারতো না, সেটা আমি গোপন রাখতাম। তো এইভাবে অনেক ছাত্রছাত্রী, তারা হিসেবে আমার স্যার, আমাকে স্যার ডাকে। তা এমনকি এই ঘটনা কলেজেও করছিল। ক্লাসে আমি বায়োলজিতে অনেক ভালো ছিলাম এবং আমার মেট্রিকে ছিল লেটার ছিল। এই জন্য কলেজে স্যাররা সেই আমাকে ক্লাস করাইতো, আমার বলতো তুমি ক্লাস করো, ওই চ্যাপ্টারটা তুমি পড়াও, এরকম বলতো। তাই রেগুলার না, মাঝে মাঝে যেতাম। তারপরে হাই স্কুলে এরকম কলেজ করে যখন পড়ছি, ওই এক স্যার ছিলেন হরিপদ স্যার, আর একজন ছিলেন ফজলু স্যার, অঙ্কের স্যার ছিলেন ফজলু স্যার আর চঞ্চল গাঙ্গুলি, আর কেমিস্ট্রি স্যার ছিলেন সুলতান স্যার। তো এরা ক্লাস এসে অনেক সময় আমারে উদাহরণ দিত, আমাকেই প্রশ্ন করতো অন্য ছাত্রকে বোঝানোর জন্য। আমি ঝটপট উত্তর দিতাম, ওইটা আবার তাদেরকে উপমা হিসেবে ব্যবহার করতে, কেমন করে বলতেছে, কেমন করে মনে রাখতেছে, তোমরা কী করো। আমি লজ্জা পেতাম। স্যার কেন সাহেব বলতাম, স্যার না স্যার এইভাবে ক্লাসের ছাত্রদের, আমার সহপাঠীদের এভাবে আমার উল্লেখ করে লজ্জা দেবেন না। আড়ালে বলতাম, ও ক্লাসে বলতাম না। তারপরে সেই একবার তো সেই যখন এসে পড়ি, মেট্রিকে যখন পরীক্ষা দিতে যাই, আমাদের কলসরি স্কুল থেকে প্রথম কেন্দ্রের রোল নাম্বার আয়, সেই হিসাবে আমার রোল নাম্বার ছিল 1, যেহেতু ক্লাসে আমি 1 ছিলাম। ওই আমার শুরু করতে আমার রোল নাম্বার 1 হয়েছে সেন্টারে। আমার পাশে এসে পড়লো যে ছাত্র, সেই ছাত্র ছিল বরিশাল জেলার দ্বিতীয়। বরিশাল জেলা কেন বলছিল, তো ওই যে বললাম বাকেরগঞ্জ নামে আসছিল, বাকেরগঞ্জ জেলা। তা আমি তো দাদাই ছিলাম যে মনে হয় আমার মনে হয় আমি থানার সেকেন্ড হয়েছি, কিন্তু এটা ছিল জেলার। কিন্তু এটা এই গোমরটা কাটতে পারছি তো পরে, যখন আরও বড় হয়েছি, যে বরিশাল জেলারই আর এক নাম বাকেরগঞ্জ, ওই জন্য বাকেরগঞ্জ নামে আসছে কাগজপত্র। তো ওই ছেলে আমাকে দেখে আমার চেনছে, তুমি বেঁচে আসছো? আমি বললাম কেন? কয় তুমি বৃত্তি পাইছো, কোথা থেকে এনেছো বৃত্তি? তাই আমি বললাম কিসের বৃত্তি নেবো? কয় কেন তুমি বৃত্তি পাইলা না? তুমি সেকেন্ড হইলে, আমি ফার্স্ট হইলাম। তা আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমি পরীক্ষা দেবো কি, আমার হাত পা তখন অবশ হয়ে এসেছিল। সে বৃত্তি পাওয়া ছাত্রদেরকে আমি আড়ালে আবডালে দেখছি, আর এখানে আমি বৃত্তি পাইছি, বৃত্তি চাই তো বড় কিছু পাইছি, এত আমি বুঝতাম না আমি কেমন ব্যাকওয়ার্ডে রয়েছি, বা কেমন আমার অভিভাবক ব্যাকওয়ার্ড ছিল, কেমন করে সেই প্রাইমারি মাস্টার এরকম ধোকা দিছে। সেই প্রাইমারি মাস্টার অন্য সবার জন্য ভালো হয়েছে, আমার জন্য হয়তো কিছুটা ভালো হয়েছে, কিন্তু সামগ্রিক অর্থে আমার জন্য সে আমার জীবনের একটা অভিশাপ নিয়ে আসছিল, তার অজ্ঞতার কারণে। মানে আমার তো বোঝার পয়সায় নেই। হ্যাঁ, সে তো অভিজ্ঞ, সে কেমন করে আমাকে রাখলো ওই জায়গায় প্রাইমারিতে, পাঠশালায়। তো এখন তখন আমি বললাম যে কেন? তুমি তো বরিশাল জেলার সেকেন্ড হয়েছো, মানে বাকেরগঞ্জে যে দ্বিতীয়, মানে বরিশাল জেলার দ্বিতীয়, আমি ছিলাম প্রথম। তা আমি তো বরিশাল পড়াশোনা করছি, তুমি তাহলে কোথায় রয়েছো? তখন আমি পরীক্ষা দেবো কি, আমার তখন মাথায় আর এক চিন্তা ঢুকে গেছে, যা কী করলাম তাহলে জীবনে। একটা বৃত্তি পাওয়া ছাত্রকে আমি আড়ালে দেখতাম, আর এখানে আমি নিজে এই অবস্থায়, জীবনের এত বড় মিশন আমার ধ্বংস হয়ে গেল। বরং পরীক্ষা মনে হয় এর কারণে একটু আরও খারাপ হয়েছিল, ওই দুশ্চিন্তার কারণে। তো এখন সেই যে পরবর্তী কারণে অন্য একদিন বলবো, আজকে এই পর্যন্তই থাকি।